সৃষ্টির সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাবো সেই মানুষটিকে যিনি আজকের দিনে দাঁড়িয়ে জ্যোতিষ এবং তন্ত্রের আইকন, যে মানুষটি ব্যারাকপুরের ভূমিপুত্র, যে মানুষটিকে জ্যোতিষের পঞ্চমদা বলা হয়। তার কারণ দীর্ঘ ৩৫ বছর এই জ্যোতিষ এবং তন্ত্রের সঙ্গে তিনি কিন্তু জড়িয়ে রয়েছেন। ওনার হাত ধরে আজ বহু মানুষ যেমন ভালো আছেন, ঠিক একইভাবে বহু জ্যোতিষ এবং তান্ত্রিকও তৈরি হয়েছেন। যে মানুষটি দিনের পর দিন রাত জেগে কিন্তু অধ্যয়ন করেন, আমাদের প্রত্যেকের পাশে, প্রত্যেকের সাথে থাকেন, যিনি আমাদের সুখেরও বন্ধু, দুঃখেরও বন্ধু, সেই পণ্ডিত শ্রী অর্পণকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টির তরফ থেকে। নমস্কার অর্পণদা। নমস্কার। পণ্ডিত শ্রী অর্পণের কাছে আজকে একটা প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে, দেখুন আমরা প্রত্যেকেই অর্থের পেছনে দৌড়ই, প্রত্যেকেই চাই আমার যাতে একটু অর্থের অবস্থাটা ভালো থাকে, আর আর্থিক জোর মানে একটা বিরাট জোর। পণ্ডিত শ্রী অর্পণের কাছে এটাই প্রশ্ন, এই অর্থ আশা বা আর্থিক জোর সঙ্গতি ভালোটা কখন হয় বা কিভাবে হয়, কোন যোগ থাকলে হয়? অর্থনৈতিক স্টেবিলিটি চায় না এরকম কোনো ব্যক্তি নেই, প্রত্যেকেই চায়। কিন্তু অর্থনৈতিক স্টেবিলিটি আসতে গেলে প্রথম ন্যাচারাল চার্টটাকে খুব ভালো করে অ্যানালিসিস করতে হবে। অনেকেই আমার কতটা অর্থ হবে, পরিমাণটা কতটা, কিভাবে অর্থটা আসবে, এই ধরনের সব প্রশ্ন আছে। তো সেক্ষেত্রে দ্বিতীয় একাদশ হচ্ছে আয়। কিভাবে আয়টা হবে? তাহলে আয়টা হবে কোথা থেকে? কর্ম থেকে, মানে 10th। দশম হচ্ছে সোর্স, কর্ম করবে, কর্ম করলে আয় হবে একাদশ থেকে দ্বিতীয়। তাহলে দশম একাদশ দ্বিতীয় হচ্ছে ধনের পরিমাণ। তাহলে দ্বিতীয় যদি কারো বৃহস্পতি থাকে, শুক্র থাকে, রবি থাকে, বুধ থাকে, স্বক্ষেত্রস্থ থাকে সেই গ্রহগুলো, বা তুঙ্গস্থ থাকে, বা কোনো অশুভ গ্রহের সাথে যুক্ত না হয়, তাহলে পরিষ্কার বোঝা যায় যে তার ধনভাবটা শুভ। তার অর্থনৈতিক চরম আর্থিক কষ্ট, দুর্দিন হয়তো সাময়িকভাবে আসতে পারে, কিন্তু তার চূড়ান্ত অর্থনৈতিক ক্ষতির থেকে সে বাঁচবে। তার সাথে ধনপতির অবস্থানটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ ধরুন আপনার মেষ লগ্ন, তাহলে দ্বিতীয়পতি কে শুক্র, সেই শুক্রটা কোথায় আছে? মীন লগ্ন, তাহলে দ্বিতীয়পতি মঙ্গলটা কোথায় আছে? প্রত্যেকটি লগ্নের দ্বিতীয়পতি, একাদশপতি এবং দশমপতি, মানে কর্মটা না করলে তার অর্থটা আসবে না। এই তিনটি যোগ আপনাকে মহিয়ান করতে পারে। এই তিনটি যোগের মধ্যে যদি কানেকশনস থাকে, পঞ্চমপতি অর্থাৎ কোণপতি, কেন্দ্রপতির সমন্বয় হয়, যেরকম বৃশ্চিক লগ্নের দ্বিতীয়পতিকে বৃহস্পতি, পঞ্চমপতিকে বৃহস্পতি, নবমপতিকে চন্দ্র। তাহলে বৃশ্চিক লগ্নের নবমপতি যদি পঞ্চমপতির সঙ্গে যুক্ত হয়ে পঞ্চম নবম একসঙ্গে হয়, তাহলে কিন্তু, এবং দ্বিতীয়পতি যদি পঞ্চমে যায়, তাহলে কিন্তু সে ধনবান হবে। তাহলে ধনবানটা কি করে হবে? হয় ব্যবসা, নয় কর্ম, নয় ভালো চাকরি, সেখান থেকে ধনবান হওয়ার সোর্সটা। তাহলে এই জিনিসটা আগে বুঝতে হবে যে এই যোগগুলো থাকলে তার ধনবান হওয়ার যোগ, তাহলে ধনটা আসবে। এবার প্রশ্ন হচ্ছে কখন আসবে। এটা যদি একটা রাশিচক্র হয়, সেই রাশিচক্রটা যদি আজকে বিকেলবেলা জন্মায়, নিশ্চয়ই আজকেই রোজগারটা সে করবে না। তাহলে রোজগারের সময়ে সে রোজগারটা করবে, এবং তার সাথে গোচর এবং দশাটা দেখতে হবে। নবমপতি, পঞ্চমপতি, দ্বিতীয়পতি, একাদশপতি এবং দশমপতি, এই পতিগুলোর দশাতে মানুষ অর্থনৈতিক রোজগার ভালোভাবে করতে পারে এবং অর্থ আসার রাস্তাটা তৈরি হয়, সোর্সটা তৈরি হয়। তাহলে এই যোগগুলো রাশিচক্রে আছে কিনা দেখতে হবে। আবার ঠিক যদি দেখি রাশিচক্রে দ্বিতীয় নিচস্থ বৃহস্পতি, নিচস্থ রবি, নিচস্থ মঙ্গল, নিচস্থ শনি, বা শনি বক্রী, দ্বিতীয় রাহু মঙ্গল যুক্ত, দ্বিতীয় বৃহস্পতি রাহু যুক্ত, তাহলে এটা ধননাশ যোগ। ধনটা আসবে, ধনটা থাকবে না। অর্থাৎ অর্থটা আসবে, কিন্তু অর্থটা কিছুতেই থাকবে না এবং সঞ্চয়ও করতে পারবে না। অর্থ আসতে থাকবে, অর্থ যেতেও থাকবে।
সঞ্চয়ের পরিমাণটা কখন থাকবে? যখন দ্বিতীয় পতি শুভ ক্ষেত্রে থাকবে এবং দ্বিতীয় ভাব শুভ থাকবে এবং ভাগ্যপতি একাদশপতির সঙ্গে দ্বিতীয় ভাবটা যুক্ত থাকবে এবং সেটা শুভ যোগ হতে হবে। শুভ কানেকশন না হলে কিন্তু আপনি অর্থনৈতিক সচ্ছলতা ভোগ করতে পারবেন না। এবার আরো একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নে যাওয়ার আগে যে মানুষটিকে এই প্রশ্নটি রাখবো সেই মানুষটির সান্নিধ্যে আসতে গেলে কি করতে হবে? অবশ্যই টিভি স্ক্রিনে দেওয়া নাম্বার 9674009632, আরো একটি নাম্বার 9836707677, আর যে নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক রয়েছে এবং এই নাম্বারেই আপনারা কিন্তু দেখতে পাবেন। পণ্ডিত শ্রী অর্পণ বলে সার্চ করলে ফেসবুকের অনুষ্ঠান, ইউটিউবের অনুষ্ঠান, সেই নাম্বারটি হচ্ছে 9831316608। অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং বাঞ্ছনীয় দাদাকে, পণ্ডিত শ্রী অর্পণকে পাচ্ছেন খর্দা রামকৃষ্ণ পার্ক নিজস্ব বাসগৃহ মন্দির, সেখানে এই নিজস্ব বাসগৃহে যে মন্দির রয়েছে সেখানেই তিনি কিন্তু এখন দেখছেন। যেহেতু এই সময়টা খুব খারাপ, যে কারণে সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। পণ্ডিত শ্রী অর্পণের লাইভ অনুষ্ঠান আপনারা পাবেন সোমবার দুপুর 2:50, শুক্রবার দুপুর 2 এবং প্রত্যেক দিন কিন্তু সকাল 8:30। পণ্ডিত শ্রী অর্পণের কাছে একটা জিনিস জানতে চাইবো, একটা প্রবাদ আছে, উপরওয়ালা জব ভি দেতা দেতা ছপ্পর ফারকে। কোন সময় ওই ছপ্পর ফেরে অর্থ দেবে? আর দ্বিতীয় হচ্ছে উপরওয়ালা মানে ঈশ্বর। ঈশ্বর। তাহলে ঈশ্বরের প্রশ্নটা যদি আসে তাহলে প্রথমেই বুঝতে হবে যারা ধনবান হয় বা ধন রোজগার করে প্রচুর, তাদের প্রারব্ধের কর্মের ফল খুব ভালো থাকে, সেটা নিয়েই আসে, কসরত করার কোনো দরকার হয় না। মানে যে চেষ্টাটা করে সেটা তো করতেই হবে, কিন্তু সেই চেষ্টাটার থেকে অনেক বেশি চেষ্টা করে অনেকে ধনবান হতে পারে না। সেই যোগটার জন্য আপনাকে চোখ রাখতে হবে নবমপতির দিকে। নবমপতি মানে ভাগ্যাধিপতি কোথায় আছে। ধরুন আপনার মেষ লগ্ন, তাহলে ভাগ্যপতি বৃহস্পতি। আপনার কর্কট লগ্ন, ভাগ্যপতি বৃহস্পতি। আপনার মকর লগ্ন, তাহলে ভাগ্যপতি বুধ। সেই ভাগ্যপতি বুধ কোথায় আছে? সেটা সক্ষেত্রস্থ, তুঙ্গস্থ এবং কোন পতির সাথে যদি যুক্ত হয় তাহলে আপনি ধনভাগ্য নিয়ে জন্মেছেন। এইবার কোন একটা পার্টিকুলার টাইম ফেজ আপনার খারাপ যেতে পারে, কিন্তু ওই ভাগ্যপতির জোরে আপনার সেভাবেই কর্ম হয়ে সেইভাবেই অর্থ রোজগারের পথটা তৈরি হবে। দ্বিতীয় প্রশ্ন যেটা, এবার তো সেই যোগ বা সেই কর্মফল নিয়ে এসে জন্মালো, অর্থ ইনকাম করলো, একমাত্র পণ্ডিত শ্রী অর্পণী এই রাস্তাটা দেখাতে পারেন, সেটা সে অর্থটা সে রাখতে পারবে তো? এইবারে রাখার জন্য ওই রাখার জন্য যে সূত্রটা বললাম, লগ্নের দ্বিতীয় ভাবে শুভ গ্রহ থাকতে হবে এবং সেটা সক্ষেত্রস্থ, তুঙ্গস্থ হতে হবে। যদি সেটা অশুভ নক্ষত্রে থাকে, তখন বৃহস্পতি রাহুর নক্ষত্রে থাকে, তাতেও ধন আসবে, অর্থ আসবে, কিন্তু অর্থটা সেই পরিমাণ থাকবে না যেটা তার মানসিক চাহিদা, যে সব খরচার পরে প্রচুর প্রচুর থাকবে। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে দ্বিতীয় পতি যখন কোণে থাকে, অর্থাৎ নবমে থাকে, দশমে থাকে, দ্বিতীয় পতি দ্বিতীয় থাকে, দ্বিতীয় পতি একাদশে থাকে, দ্বিতীয় পতি পঞ্চমে থাকে, পঞ্চম পতি দ্বিতীয় থাকে, দশম পতি দ্বিতীয় থাকে, একাদশ পতি দ্বিতীয় থাকে। এই কানেকশনগুলো ধনবান সে হবে, কিন্তু যেই গ্রহটি অবস্থানটা করবে সেকেন্ড হাউসে, সেখানে ডেভিলেটেড থাকা, রেট্রোগ্রেড থাকা, কালসর্পের এফেক্ট থাকা, গ্রহণযোগের এফেক্ট থাকা, এই ধরনের নেগেটিভ এফেক্ট যদি থাকে তাহলে সে অর্থ রোজগার করবে, কোনো ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই, কিন্তু অর্থটা তো সে রাখতে পারবে না, অর্থাৎ সঞ্চয়শীল হতে পারবে না। পণ্ডিত শ্রী অর্পণের কাছে আরো একটা প্রশ্ন, যে প্রশ্নটা এইবার একটু সাধারণ মানুষের জন্য, যার অর্থ যোগ আছে, ঠিক আছে, কিছু মানুষের ক্ষেত্রে আমরা দেখি গতানুগতিক চলছে, হঠাৎ কোনো জায়গার থেকে সে 2 টাকাই পাক আর 5 টাকাই পাক, যেই পেল সাথে সাথে 5 টাকা পেলে তার 10 টাকা খরচা হয়ে গেল। এই যোগটা যাদের থাকে, এটা কেন হয় এবং এটাকে কি আটকানো যায়? কোনটা? যে যেরকম চলছে হঠাৎ দেখা গেল তার কোনো দিক থেকে 2 টাকা বা 5 টাকা ইনকাম করলো, এই যে ইনকামটা করে গেল, এবার হচ্ছে কেউ কর্ম করছে, ব্যবসা করছে, চাকরি করছে, অর্থ আসছে, কিন্তু কারো কারো ফাটকা অর্থ আসে, অর্থাৎ পৈতৃক সম্পত্তি বিক্রি করে পেল, বা তার
প্যারেন্টাল সোর্স থেকে কোনো টাকা পেলো বা সোনা পেলো বা লটারি পেলো, এই যোগটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। এই যোগটা থাকে অনেকের, তখন ইউজুয়াল যে রোজগার তার সাথেই প্যারেন্টালটা যোগ হয়, অর্থাৎ নবমের লর্ড, 10th-এর লর্ড, একাদশের লর্ড, একাদশ, নবম এবং দ্বিতীয়, মানে দ্বিতীয়টা হচ্ছে ধনের পরিমাণটা, আর নবম থেকে ভাগ্যটা, ভাগ্যে ধনটা থাকতে হবে, নাহলে দ্বিতীয় আসবে না। আর একাদশ থেকে আয়ের সোর্স, ওটাও আয়, একটা লটারি করে টাকা পেলেন ওটাও আয়, আপনি জুয়া খেলে টাকা পেলেন ওটাও আয়। তাহলে একাদশ, দ্বিতীয় এবং নবমে তার অধিপতি, এবং সেখানে গ্রহের অবস্থানের ওপর নির্ভর করবে যে, যেটা তরুণদা বলছিল সেটা হচ্ছে আউটসোর্সিং ইনকাম, যে আমার একটা রোজগার রয়েছে, তার সাথে রোজগারটা আরো ঢুকলো, প্রবেশ করলো, সেটা প্যারেন্টাল থেকে হতে পারে, সম্পত্তি বিক্রি থেকে হতে পারে, লটারি থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, শেয়ার থেকে হতে পারে। সেই টাকাগুলো সব সেকেন্ড হাউসে চোখ রাখতে হবে, সেকেন্ড হাউসে শুভগ্রহ থাকলে সেটাই সম্ভব। এখানেও আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি কি করে জানতে পারবো যে কোন সময় আমি এটা পাবো, প্রথম। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে পাওয়ার পরে দেখা গেল 2 টাকা পেলো তো 4 টাকা খরচা হয়ে গেল, এটা হবে না তো? না, ওইটার জন্য কানেকশন আছে আলাদা। দ্বাদশপতি যদি দ্বিতীয় থাকে, দ্বিতীয় পতি যদি দ্বাদশে থাকে, ষষ্ঠপতি যদি দ্বিতীয় থাকে, দ্বিতীয় পতি যদি ষষ্ঠে থাকে, অষ্টমপতি দ্বিতীয় থাকে, দ্বিতীয় পতি যদি অষ্টমে থাকে, তাহলে যে টাকা আসবে সে টাকা বেরোবে এবং ঋণ যোগ হতে পারে। কিন্তু ওই কানেকশনটা অষ্টমপতি দ্বিতীয়, দ্বিতীয়পতি অষ্টমে, ওটা ভাবলেই হবে না। দ্বিতীয়পতিটা কে? দ্বিতীয়পতিটা যদি শনি হয়, ধরুন মকর লগ্নের শনি হয়, সে যদি অষ্টমে থাকে, সে অষ্টমে যদি শুভগ্রহ যুক্ত হয়, পাপগ্রহ যুক্ত হয়, তাহলেই এই প্রশ্নটা আসবে, না হলে কিন্তু আসবে না। না হলে আসবে না হলে আসবে না। এমনি দ্বিতীয়পতি অষ্টমে থাকলেই যে তার প্রচুর অর্থ নাশ হবে এমন কোনো যোগ নেই, কিন্তু পাপগ্রহ যুক্ত থাকলে সেটা অর্থ নাশ হতে পারে। আর যেটা আমি কোন সময়টা ওই অর্থ পেতে পারি, যে আপনার অনুষ্ঠান দেখতে দেখতে অনেকেই কিন্তু ঘরে এইবার হচ্ছে অনেকেই জ্যোতিষ হয়ে যায়। প্রথম হচ্ছে ভাগ্যপতির দশা, একাদশপতির দশা, দ্বিতীয় পতির দশা, এই 3টে দশা যদি কেউ ভাগ্যক্রমে পেয়ে যায়, তার দ্বিতীয়, একাদশ, নবম, দশম ভাবটা শুভ থাকে, তাহলে সেই দশায় অর্থ রোজগারের যোগ বেশি থাকে। আর তার সাথে গোচরে যদি চন্দ্রের দ্বিতীয়, একাদশ, পঞ্চমে বৃহস্পতি থাকে, বা ষষ্ঠ, অষ্টমে রাহু থাকে, তাহলে তার ফাটকা অর্থও আসে। আর দ্বাদশে রাহু তুঙ্গীয়, বিদেশ থেকে অর্থ আসতে পারে, বিদেশে যাওয়ারও যোগ থাকে। আর যদি রাশির দ্বিতীয় শনি নিচস্থ থাকে, রাহু নিচস্থ থাকে, বৃহস্পতি নিচস্থ থাকে, রবি নিচস্থ থাকে, তাহলে কিন্তু চরম ধননাশও হয় সেই সময়। এবং বিশেষ করে দেখবেন 7.5 সময় বা গোচরে কালসর্প হলে তখন কিন্তু চূড়ান্ত ধননাশ হওয়ার একটা যোগ থাকে। এই যে জায়গাটা, এটা যদি থাকে তাহলে তো অবশ্যই এটা ঠিক করার প্রয়োজন আছে। ঠিক করতে গেলে কি করতে হবে এটাও একটু জানার দরকার আছে। ঠিক করতে গেলে অবশ্যই ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। ফোন করবেন যে নাম্বারে 9674009632, আরও একটি নাম্বার 9836707677, এবং যে নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক সমস্ত কিছু রয়েছে, সেটা হচ্ছে 9831316608। অবশ্যই অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। পণ্ডিত শ্রী অর্পণকে আপনারা পেয়ে যাচ্ছেন খর্দা রামকৃষ্ণ পার্ক, নিজস্ব বাসগৃহ এবং মন্দির, সেখানেই কিন্তু পাবেন। তবে কখন আসতে হবে কি বৃত্তান্ত সেটা কিন্তু ফোনে বুকিং করে জেনে নিতে হবে। প্রত্যেক সোমবার পণ্ডিত শ্রী অর্পণকে আপনারা পাচ্ছেন দুপুর 2:50, প্রত্যেক শুক্রবার দুপুর 2টায়, আর প্রত্যেক দিন কিন্তু সকাল 8:30-এ পণ্ডিত শ্রী অর্পণের অনুষ্ঠান দেখতে ভুলবেন না। এবার এই অর্থ নিয়ে যেহেতু অনুষ্ঠান, সেই এবার জায়গায় অর্থনৈতিক এই চ্যাপ্টারটাই, যে অর্থের বিষয়টা নিয়ে, এবার ধরুন কেউ সাময়িক খুব চরম অর্থ কষ্টে ভুগছেন, সেটা ঋণে জড়িয়ে আছেন, বা ব্যবসায়িক ক্ষতি হয়েছে, বা প্রচুর বড় রোগ ব্যাধিতে প্রচুর টাকা চলে যাচ্ছে, তাহলে সঞ্চয়টা চলে যাচ্ছে। এই ক্ষেত্রে রাস্তাটা কি? প্রথম যদি সেটা গোচরে দেখতে হবে যে তার বৃহস্পতির অবস্থানটা কি, কারণ বৃহস্পতি ধনকারক গ্রহ। ধনকারক গ্রহ অশুভ অবস্থান থাকলে আপনাকে পোকরাজ পড়তেই হবে। আচ্ছা, ধনপতি যদি নিচস্থ হয়, আপনার ধনপতিটা দেখতে হবে। জন্মকালীন যদি নিচস্থ হয় তাকে প্রতিকার করতেই হবে। ধনপতি যদি রবি হয় প্রতিকার করতে হবে, ধনপতি যদি মঙ্গল হয় তার প্রতিকার করতে হবে। আর তন্ত্রোক্ত পদ্ধতিতে
ধনদা কবচ কুবের যন্ত্রম প্রতিষ্ঠা, এতে অর্থনৈতিক দুরবস্থাটা কেটে যায়। আপনি যে কোটিপতি হবেন তা কিন্তু নয়, অর্থনৈতিক দুরবস্থা কাটবে। অর্থাৎ যে একটা সময় খারাপের মধ্যে যাচ্ছেন, অর্থ আসছে না, খুব চাপ, খুব টেনশন, সেই ক্ষেত্রে আপনার অর্থ আসার জায়গাটা তৈরি হবে। ধনদা কবচ কুবের যন্ত্র। আর শ্রী শ্রী চণ্ডীর বিশেষ বিশেষ মন্ত্র আছে যেগুলো সবসময় এখানে বলা যাবে না, সেটা যদি কেউ চেম্বারে আসেন প্রয়োজন মনে করেন তখন দেওয়া হবে। সে যে তাকে দীক্ষিত হতে হবে, তার অর্থ আনার জন্য বিশেষ বিশেষ মন্ত্র আছে, সেটা যদি পুরস্চরণ করতে পারেন অসাধারণ তার ফল হাতে হাতে পাবেন। আর সেটা কিন্তু অবশ্যই এইভাবে অনলাইন দেয়া যায় না, এর জন্যে আসতে হয় ন্যাটাল চার্টটাকে বিচার করে, তার যদি প্রয়োজন থাকে তবেই তাকে দেওয়া হয়। তো হ্যাঁ, সে যদি অদীক্ষিত হয় সেটা করতে পারবে না, সে ব্রহ্মমন্ত্র তো। এই প্রয়োজন অনুযায়ী কিন্তু সেটা দেয়া হয়। তার জন্য অবশ্যই খর্দা রামকৃষ্ণ পার্ক নিজস্ব বাসগৃহ এবং মায়ের মন্দির রয়েছে, সেখানে বসেই কিন্তু এটা উনি দেন। এবার যে বিষয়টায় কিছু মানুষ আছে যে অন্যের থেকে ধন পান, হ্যাঁ ওটাকে বলে এটা কাদের হয়? এবার অন্য, হ্যাঁ অন্য কথাটার মানে আছে অনেক, পরধন প্রাপ্তি। হ্যাঁ, পরধন সেটা জ্ঞাতির থেকে হতে পারে, দাদুর থেকে হতে পারে, ঠাকুমার থেকে হতে পারে, শালার থেকে হতে পারে, শালির থেকে হতে পারে, অপরিচিত ব্যক্তির সঙ্গে আলাপ হলো, সে দিল। একে বলে প্রথিত বিত্ত লাভ। সেক্ষেত্রে অষ্টমপতি অষ্টম ভাব থেকে পরের থেকে ধন আসার যোগ থাকে। সেই অষ্টমপতি যদি তুঙ্গি হয়, অষ্টমপতি পকেটে হয়, অষ্টমপতি পাপগ্রহ যুক্ত না হয়, শুভগ্রহ যুক্ত থাকে, অষ্টমপতি কেন্দ্র বা কোণে থাকে, তাহলে সেক্ষেত্রে সে পরধনেও ধনী হয়, পরধন প্রাপ্তিও হয়। এবং সব কথার শেষ কথা একটাই, ধন তো প্রাপ্তি হলোই, সে যেখান থেকেই হোক, সে পরধন প্রাপ্তি হোক বা ফাটকা থেকেই হোক কিংবা নিজের অক্লান্ত পরিশ্রম থেকেই হোক, কিন্তু সেই ধনটাকে আমি রাখতে পারবো কিনা এটা তো আগে জানা যায়। এইবার ওই যে ওই ধনটা থাকবে কিনা তার জন্য ওই যে প্রথমে সূত্রটা বললাম, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাবে শুভগ্রহ ধনভাবকারক গ্রহের অবস্থান মানে বৃহস্পতির, আর যার যার যা লগ্ন তার দ্বিতীয় পতি কোথায় আছে, সেইটা যদি তুঙ্গ, কোণ, কেন্দ্র এবং শুভগ্রহ যুক্ত হয়, তাহলে সেই ধনটা তার পুরোটাই অপচয় হবে না। কারণ অর্থ আসে খরচার জন্যই, কোনো না দিন কোনো দিন খরচা হবেই, কিন্তু ভবিষ্যতের সঞ্চয় বা সঞ্চয়টা খুব ভালো, সেটার জন্য দ্বিতীয়পতি দ্বিতীয় ভাব খুব ভালো অবস্থান থাকতে হবে। নাহলে একাদশপতি অনেকের ভালো, দেখা যাবে দশম ঘরও ভালো, কর্ম হচ্ছে, আয় হচ্ছে, সব হচ্ছে, কিন্তু দ্বিতীয় ভাবটা উইকনেস বা ইনফেকশনের জন্য দ্বিতীয় ভাব থেকে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেখান থেকে তার অর্থনৈতিক সচ্ছলতা, অর্থাৎ বয়স হচ্ছে, দেখা যাবে তার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা থাকলে সে একটু মানসিক শান্তি পেতে পারে, কিন্তু সেটা থাকবে না যদি অশুভ যোগ থাকে। আর যদি শুভ যোগ থাকে, দ্বিতীয় প্রতি শুভ, দ্বিতীয় ভাবে একাধিক শুভগ্রহ থাকে, তাহলে অত্যন্ত শুভ। আরেকটি প্রশ্ন, এই ব্যাপারটা কিন্তু অনেকেই দেখেছেন, অনুষ্ঠানটা যখন চলবে আপনারা যখন দেখতে থাকবেন, ঠিক দেখতে দেখতে মনে হবে আরে এটা তো আমার পাড়াতে হয়েছে, বা এটা তো আমি জানি এই ব্যক্তিটির ক্ষেত্রে এরকম হয়েছে। পণ্ডিত শ্রী অর্পণ এই জায়গাটাও আপনাদের কাছে আলোকপাত করে দিচ্ছেন। আমরা দেখে থাকি অনেক মানুষের প্রচুর অর্থ ছিল একটা টাইমে, আজ সে পথের ভিখারি। লোকে বলে দেখো কোটিপতির ছেলে, দেখো কত অর্থ, সে আজকে কি অবস্থা খেতে পাচ্ছে। হ্যাঁ, সেটা যেটা যেরকম হয়, কারো হয়তো ধনবান অবস্থা থাকে, হঠাৎ তার চরমভাবে কোনো দশা, মানে যেমন সাড়ে চলছে, বা নিচস্থ শনির মহাদশায় এটা খুব হয়, নিচস্থ রবির দশায় হয়, নিচস্থ মঙ্গলের দশায় হয়, নিচস্থ রাহুর দশায়, নিচস্থ দশাগুলোতেই বেশি হয়। এছাড়া অষ্টম ষষ্ঠপতি দ্বাদশপতির দশা যদি অশুভ হয়, তাহলে একদম নির্ধন হতে পারে সে। তার প্রচুর বিত্ত সম্পত্তি, অর্থ, লিকুইড ক্যাশ ট্যাশ অনেক কিছুই ছিল, কিন্তু সে একবার রাস্তার ভিখারি হয়ে যেতে পারে, আবার সে উঠতেও পারে। কিন্তু এগুলো ইনস্ট্যান্ট বলা যাবে না যতক্ষণ না পুরো রাশিচক্রটা দেখা যাবে।
আর এটা কারণ যে কারণ নির্ধন যে হচ্ছে, যে সময়টায় সে শেষ হয়ে যাচ্ছে, সে আবার ঘুরে দাঁড়াবে কিনা সেইটার জন্য তো ভালো দশা আছে। আর এটা কিন্তু আমরা পুরাণে পেয়েছি যে আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা। হ্যাঁ, সেটা হতে পারে, হতে পারে, সেই যোগ আছে, কিন্তু সেটার জন্য চার্ট দেখতে হবে। সেটা অবশ্যই। সেটা ইনস্ট্যান্ট এরম ভাবে বলা যাবে না, সবটাই না দেখি। এই কারণেই আমরা সবসময় একটা কথা বলি, এবং পণ্ডিত শ্রী অর্পণও প্রত্যেককেই একটা কথা বলেন, যে একটি শিশু যখন জন্মগ্রহণ করছে সেই সময় সব থেকে বড় প্রয়োজন হচ্ছে সেই শিশুটির একটি লাইফ কুষ্টি বা জীবন পঞ্জি ছক যেটাকে আমরা বলি, সেটা বানিয়ে নেওয়া। আমার লাইফ কুষ্টি তো খুব মানে মানে এর একটা নাম মার্কেটে আছে। এটা দেখলেই বুঝতে পারবেন, মানে তার গেট আপ, তার ডিটেলিং দেওয়া থাকে, এবং লাইফ কুষ্টিটা প্রত্যেকের জীবনে দরকার। তাহলে কি হবে, ওই যে প্রশ্নটা আগে রেখেছেন যে নির্ধন হবে কিনা, তাহলে প্রথম পরিষ্কার বোঝা যাবে নির্ধনটা কোন সময় হবে। তাহলে সেই সময়ের আগে নির্ধন যাতে না হয় বা চরম আর্থিক কষ্টের মধ্যে না পড়ে, তার প্রতিকারটা করে রাখা যায়। কিন্তু আমি দেখতেই পারলাম না, তাহলে করব কি করে? সেই জন্য লাইফ হরোস্কোপটা অল্প বয়স থেকেই করা দরকার। এবং এই লাইফ হরোস্কোপ কিন্তু আরো একটা জিনিস সব থেকে ভালো কাজ দেয়, সেটা হচ্ছে বর্তমান যে সমাজ ব্যবস্থা বা বর্তমান যেভাবে আমরা চলছি, সেখানে এখন কিন্তু জব ওরিয়েন্টেড পড়াশোনা, যদি সেই ন্যাটাল চার্টটা ঠিক বিচার বিশ্লেষণ করে সে কোন লাইন নিয়ে পড়বে, সেটাও কিন্তু এই হরোস্কোপে লেখা তাহলে থাকে। তো এলোমেলো শিক্ষা হবে, এলোমেলো শিক্ষা হয়ে হয়তো সে শিক্ষিত হবে কিন্তু চাকরি পাবে না। চাকরি পাবে না, জিজ্ঞেস করতে হবে বারবার যে কবে চাকরি পাবে। সেটাও তো ফিনান্স রিলেটেড, কারণ চাকরি করতে সে অর্থ রোজগার করবে না। এবং এটাও কিন্তু এই পণ্ডিত শ্রী অর্পণের লাইফ কুষ্টিতে লেখা থাকে কোন সময়টা তার বিবাহ হবে, বিবাহিত জীবনটা কিরকম যাবে, এমনকি তার সন্তান সেই জায়গাটাও। তাই আপনি এই সমস্ত কিছুর উত্তর পেতে হলে অনুষ্ঠান দেখার সাথে সাথে যে বুকিং নাম্বার রয়েছে ফোন করুন। সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নেব, পণ্ডিত শ্রী অর্পণকে বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার।